বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি থাকলেও নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও প্রকৃতির কবি। তার লেখনীতে প্রকৃতির বিষয়গুলো উঠে এসেছে অসংখ্যবার। আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকীতে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা গোপ এবং কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন, কেমন আছেন? ভালো আছেন। আপনি তো বহু বছর নজরুল ইনস্টিটিউটে ছিলেন এবং নানা ধরনের কাজ করেছেন। আমাদের একটু বলবেন আজকে প্রকৃতি প্রেমী কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে প্রকৃতির আলপনা কখন থেকে শুরু করেছিলেন? আসলে নজরুল শিশুতোষ রচনাতেই আমরা প্রকৃতি প্রেম লক্ষ্য করি। যেমন প্রভাতী যে কবিতা শিশুতোষ, সেখানে দেখি আমরা তেজি নীর করে ভিড়, উড়ে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে। ওই যে একটা চিত্র প্রভাত বেলার। একজন ছাত্র জীবনী নজরুল যখন স্কুলে পড়তেন, ঘুরে বেড়াতেন এখানে সেখানে, তখন প্রকৃতি তার কাছে সুন্দর নিসর্গ হিসেবে ধরা পড়েছে। তিনি পরবর্তী সময়ে আমরা যে গান শুনি, মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল, রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পাই, একটা প্রেমের অসাধারণ গান। কিন্তু নজরুলের দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন ছিল। এরকম যে আমরা মেহেদি পাতার মধ্যে যে কত খুন লুকিয়ে আছে এটা কিন্তু আমরা খেয়াল করি না। মেহেদি পাতা দেখি সবুজ। নজরুল তার দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল আর কি। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে। নদীর হিয়াতলে যে তৃষ্ণা জাগে এটা নজরুল অনুভব করতেন। এবং উনি বলতেন যে আমরা পাহাড় দেখি, ধ্যানী মুনি পাহাড় বসে আছে শান্ত। নজরুল বলছেন যখন কথা কয় তখন কিন্তু আগ্নেয়গিরি হয়ে যায়। এবং নদী শান্ত, নদী স্বচ্ছ জল, কিন্তু সেই শান্ত স্বচ্ছ জল যখন বন্যার বেগে ধেয়ে আসে, নজরুল লিখছেন, তখন ঐরাবত ভাসিয়ে নিয়ে যায়। তো এই যে নজরুলের যে দৃষ্টিভঙ্গি প্রকৃতির প্রতি, এবং তিনি বলছেন যে ফুল নিয়ে সবাই খুশি হই, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু শূন্য পত্র পুটে। এবং এই যে ফুল যে আমরা নেই, ফুল কিন্তু আসলে নজরুল বলতে চাচ্ছেন কাঁটা লতার আখি জল। ফুল শুধু ফুল না, আমরা ফুল দেখে খুশি হই, ফুলের মধ্যে বেদনা আছে, ফুলের হাসির ভিতরে বেদনা লুকানো আছে, কীটের দংশন আছে। নজরুল লিখছেন এবং লিখছেন ব্যথা মুকুলে অলি না ছুলে, বনে কি দুলে ফুল পতাকা। বনে ফুল পতাকা দুলতে গেলে ব্যথা মুকুলে অলিকে ছুঁইতে হয়। এই যে নজরুলের দৃষ্টিভঙ্গি প্রকৃতির প্রতি, তিনি বলতেন যে আমরা মিথ্যাকে আমরা খুব ঘৃণা করি, কিন্তু মিথ্যা এবং মায়া মধ্যে সৌন্দর্য রয়েছে। নজরুল বলছেন, যেমন বলছেন চাঁদে কলঙ্ক আছে বলেই চাঁদের প্রতি অনেক আকৃষ্ট হয়। নজরুল বলছে রংধনু তো মিথ্যা, কিন্তু মিথ্যা বলেই এটা এত সুন্দর। এত বাস্তববাদী কবি নজরুল। এবং তিনি এই যে আমরা যে এখন বাদ দিয়ে আটকাতে চাই কিছু, এরকম বাদ দিয়ে অপরিকল্পিতভাবে আটকানোর কারণে আমাদের প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে, এর বিরোধী নজরুল ছিলেন। কে রুধিবে এই জোয়ারে টান, গগনে যখন উঠিছে চাঁদ। তো এই যে এর বিরুদ্ধে ছিলেন। এবং একইভাবে আমরা যে পরিবেশকে প্রকৃতিকে ভালোবাসতে গেলে একে অপরের কাছে যে আমরা কি ঋণী এটা বুঝতে হবে। বিশেষ করে আমরা তো প্রকৃতির সন্তান। নজরুল প্রকৃতিকে ধারণ করতে ভালোবাসতে বলেছিলেন, এবং না বাসলে কি ধরনের ভয়ঙ্কর বিপদ হতে পারে এ ব্যাপারে কিন্তু তিনি সতর্ক করেছিলেন। সেতুবন্ধু নাটকে তিনি আমরা জড়বাদী বস্তুবাদী হতে গিয়ে বৈষয়িক উন্নয়ন ঘটাতে গিয়ে অবকাঠামোগতভাবে উন্নয়ন প্রকৃতিকে চ্যালেঞ্জ করে ফেলছি। প্রকৃতির সাথে সহগামী না হয়ে পার্টিসিপেটরি একে অপরকে বুঝতে না হচ্ছে প্রকৃতিকে আমরা চ্যালেঞ্জ করে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি, তাতে কিন্তু বিপর্যয় নেমে আসছে এবং ভবিষ্যতে আরও আসবে। এবং এই যে পাখির মতো উড়ে বেড়াবে, জিঞ্জির পায়ে দাঁড়ে বসে টিয়া খায় চানা আর গায়ে শেখানো বোল, ওরে আকাশের পাখি ঊর্ধ্বে উঠিয়া নতুন সুরের লহরী তুল। পাখি মুক্ত থাকবে। এবং এই যে আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে, এই জন্য আমাদের যে অদূরদর্শিতা, এটা যে মূলত দায়ী, এটা নজরুল তখনই অনুভব করেছিলেন। এবং রুজ কেয়ামত নামে তার একটা প্রবন্ধে তিনি বলেছিলেন, এক সময় কয়লার যুগে কার্বলিক অ্যাসিডের মাত্রা বেশি থাকার কারণে বাতাস ভারী হয়ে গিয়েছিল। জাস্ট লিখছেন নজরুল, বাতাস ভারী হয়ে গিয়েছিল, মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছিল। এবং তার ফলে এখানে শুধু সরীসৃপ এবং মৎস্য জাতীয় প্রাণী নিশ্চল বাতাসে জলভূমিতে বিচরণ করত। পরবর্তীতে এক সময়ে
উদ্ভিদ এবং গাছপালার ব্যাপক বিস্তৃতি ঘটায়। এই যে নিশ্চল বাতাস কেটে যায়, আকাশ মুক্ত হয় এবং এই পরিবেশ মানুষের বসবাসের উপযোগী হয়, নজরুলের বর্ণনা। এখন ভবিষ্যতে যদি খোদা না করুক আমরা আবার একই অবস্থা ফিরিয়ে আনি আমাদের অদূরদর্শিতায় বা অপরিকল্পনা বা লোভে। নজরুল বলছেন, বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি। আমরা যদি লোভী হয়ে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়াই তাইলে যে একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে পারে, নজরুল কিন্তু সতর্ক করেছিলেন। আবার শুনবো আপনার কথা। প্রিয়াঙ্কা গোপ, কবি নজরুল ইসলামের গানে প্রকৃতির কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করেছে? আপনি গান করছেন, পড়াচ্ছেন এবং অনেক কিছুর মধ্যে ইনভলভ। এই যে নজরুলের গানে প্রকৃতির এই বিষয়গুলো কিভাবে প্রভাব বিস্তার করছে? আমি তো বলবো উনি প্রেম আর প্রকৃতিকে একসাথে করে ফেলেছেন, একটা অন্যরকম মায়াময় রূপ হিসেবে উনি সামনে নিয়ে এসেছেন। সব কিছুতে প্রকৃতির কোনো না কোনো অনুষঙ্গ এসেই গেছে, কিন্তু সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে আমরা চিন্তা করি। এবং সেটার একটা, জাকির ভাই বলছিলেন যে একটা ইনার মিনিং, উনি শুধু বাইরের রূপ সৌন্দর্য প্রকাশ করে লিখছেন গানে বা কবিতায়, তেমনটা নয়। তার একটা ভেতরের ভাবটা যেটা, সেটাকে উনি সামনে নিয়ে এসেছেন। আমরা সকাল থেকে যদি শুরু করি, একদম ভোর থেকে শুরু করে সন্ধ্যা, মধ্যরাত্রি, কোনো অনুষঙ্গই তার গান থেকে বা কবিতার মাধ্যম থেকে বাদ যায়নি। আমরা যদি ভোর থেকে শুরু করি, ভোরের হাওয়ায় এলে, চমৎকার একটা গান, ভোরকে নিয়ে এত সুন্দর একটা গান। এবং আবার যদি আস্তে আস্তে আমরা অন্য অনুষঙ্গ, ফুল পাখি, অজস্র ফুল পাখি নিয়ে তার গান আছে, কবিতা আছে। ফুলের তো মানে শেষ নেই। একটা গান যদি বলি আমি, কে নিবি ফুল, এই গানে একটা গানই উনি 11টা ফুলের বর্ণনা দিয়েছেন। তো আবার কিছু কিছু ফুল আছে যেগুলো আসলে সচরাচর আমরা সেই ফুল নিয়ে আমরা চর্চা করি না, আমরা ভেবেও দেখি না। পথের ধারের ছোট্ট একটা বুনো ফুল, বা আমরা যদি ঝিঙে ফুল কবিতার কথা বলি, ঝিঙে ফুল নিয়ে আমরা কখন কে ভেবেছি, সজনে ফুল আমরা কখন কে ভেবেছি, কিন্তু কবি কিন্তু ভেবেছেন, তার গানে কবিতায় নিয়ে এসছেন। চাঁদকে নিয়ে এসছেন চমৎকারভাবে, তার প্রিয়ার সাথে চাঁদের তুলনা করছেন। আবার খুব চমৎকার একটা হাওয়া বয়ে যাচ্ছে, সেই হাওয়াটাকে উনি ওনার গানের মধ্যে নিয়ে আসছেন। সূর্যর যেই দহন আছে সেগুলো নিয়ে আসছেন। মেঘবিহীন খর বৈশাখে, বৈশাখের কি চমৎকার গান। এবং অন্য ঋতুর কথাও যদি বলি, পৌষ এলো গো, শীতকাল কি সুন্দরভাবে এসছেন। শরৎকাল, শারদপ্রাতের যে একটা সৌন্দর্য, এটা উনি গানের মধ্যে নিয়ে এসছেন। শিউলি ফুলকে নিয়ে এসছেন। প্রকৃতির আমার মনে হয় না যে এমন কোনো অনুষঙ্গ আছে যেটা উনি ওনার গানে বা কবিতায় নিয়ে আসেননি। এবং উনি গ্রথিত। আমার কাছে যখনই আমি গান গাওয়ার ফাঁকে ফাঁকে কথাগুলো নিয়ে ভাবি, তখন যে সব বিষয়গুলো ওনার হৃদয়ে গ্রথিত বোধহয় আপনা আপনিই চলে আসে। সেই প্রকৃতির কোলেই তো আসলে উনি বড় হয়েছেন। একটা জায়গায় স্থির হয়ে কংক্রিটের দেয়ালের ভেতরে তো কবি আসলে আটকে থাকেননি। উনি নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করে দিয়েছেন বলেই আমার মনে হয় এত চমৎকারভাবে প্রকৃতি তার গানের অনুষঙ্গ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে। ছোটবেলাটা তো তার খুব সংগ্রামের মধ্যে দিয়ে গেছে এবং বড় হয়েছে নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে। এই যে তার নানা ধরনের কষ্টকর জীবনের যে অভিজ্ঞতা, সেইখানে এই প্রকৃতির প্রতি ভালোবাসাটা আসলো কি করে? সেটা তো আসলে এক বিস্ময়। কাজী নজরুল ইসলাম একটা বিস্ময়ই বটে। যতটুকু তাকে আমরা সামনে দেখতে পাচ্ছি তার প্রিন্টিং অবস্থায় বা রেকর্ড গানের অবস্থায়, আমি আমার ক্ষুদ্র গানে আমার যতটুকু মনে হয় যে ওই যে বলছি যে সে তো আসলে বাঁধন হারা ছিল। সে কোনো কিছুতে আটকে থাকতে চাননি, নিজেকে মুক্ত বলে নিজেকে বিলিয়ে দিয়েছে প্রকৃতির কাছে। এবং এই যে প্রকৃতির কোলে বেড়ে ওঠা, ছোট্ট একটা লিচু গাছ নিয়ে একটা সুন্দর কবিতা তৈরি হতে পারে, বা কাঠবিড়ালি, হ্যাঁ, এই বিষয়গুলো এসছে উনি প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য। এবং আমার মনে হয় যে সেই চুরুলিয়ার সেই ছোট্ট গ্রাম থেকে এক স্থান থেকে উনি যে আরেক স্থানে গিয়েছেন, তখন আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা খুব একটা ছিল না, কারণ এতটাই উনি ওই গ্রামীণ পরিবেশে। তো ওই স্থান এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সময় আমার মনে হয় যে প্রকৃতির যেই ব্যাপারগুলো আছে সেটা কবিকে ওর মধ্যেই তাকে আকৃষ্ট করেছে। কারণ উনি উদাসীনভাবেই থাকতেন সব সময়, এবং সেই ভাবনাগুলো প্রকৃতি থেকে আপসেই তার কাছে চলে এসছে। ওই ভালোবাসাগুলো তার সঙ্গে বা বেদনাগুলো প্রকৃতির প্রত্যেকটা ব্যাপারের সঙ্গে আমার মনে হয় যে উনি খুব বেশি কানেক্টেড হতে পেরেছেন। ফলে যতই বিদ্রোহী হোক বা তার ছোটবেলা যতই কষ্টে কাটুক না কেন, সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে প্রকৃতির প্রত্যেকটা অনুষঙ্গের সাথে উনি খুব বেশি কানেক্টেড হতে পেরেছিলেন বলেই প্রকৃতি তার কবিতায় উঠে এসছে, গানে উঠে এসছে। আবার শুনবো আপনার কথা।
মোহাম্মদ জাকির হোসেন, প্রকৃতির কোন বিষয়গুলো নজরুলকে কবি হতে অনুপ্রেরণা জুগিয়েছিল? আসলে একদম শিশুকালে নজরুল যে কবিতা লিখছেন সেখানেই প্রকৃতি প্রেম ফুটে উঠেছে। যেমন উনি একটা চড়ুই পাখির ছানা নিয়ে কবিতা লিখেছে, একদম প্রথম দিকের রচনা। পাখির একটা বাচ্চা পড়ে গেছে আর মানব সন্তান শিশুরা এটা নিয়ে লাফালাফি করছে, আর পাখির মাটি কান্নাকাটি করছে আর উপরে উড়াউড়ি করছে, নিতে পারছে না। তো এক পর্যায়ে এক পাখির ছানাটাকে তার বাসায় ফিরিয়ে দেওয়া হলো। তো নজরুল লিখছেন, পাখির মায়ের নীরব আশিস যে ধারাটি দিল ঢেলে, দিতে কি তার পারে কণা বিশ্ব মাতার বিশ্ব মিলে। যে পাখির প্রতি যে প্রেম। আমরা এখন বজ্রপাতের বিরুদ্ধে তাল গাছ লাগানোর কথা বলা হচ্ছে, এই তাল গাছ নিয়ে নজরুল যে কবিতা লিখেছেন নিজের সাথে তাল গাছের তুলনা করেছেন। ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো তোরও কি পড়া মুখস্থ হয় নাই, একটুখানি ঘুমায় না তোর মাস্টার মশাই, তুই দাঁড়িয়ে কেন ভাই। তারপরে দেখেন প্রকৃতি প্রেম তার কত বেশি শিশুতোষ রচনায় বলছে, তাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা দোলে, কুচর বড়া মুড়ি যেন দেনা দুটো খাই, তুই দাঁড়িয়ে কেন ভাই। তাল গাছ তোর মাথার পরে পাখি এসে জুড়ে বসে, ঠুকরে তারা দেয় কি মাথায়, তাই পাতা নারাস, তুই দাঁড়িয়ে কেন ভাই। তো এই যে তাল গাছকে নিয়ে লেখা। পরবর্তী সময়ে নিজের প্রেমিকা, আপনি জানেন আমাদের ওই চট্টগ্রামে ওই যে হাবিবুল্লাহ বাহারের বাড়িতে নজরুল একাধিকবার এসেছেন। একসময় এখানে অবস্থানকালে ওনার যে সে বিখ্যাত কবিতা সুপারি গাছ নিয়ে, গোবাক তরু শাড়ি, জাস্ট নিজের প্রেমিকা হিসেবে সুপারি গাছটিকে কল্পনা কত চমৎকারভাবে করতে পেরেছেন এবং কীভাবে সম্মানিত। উনি লিখছেন, তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছি যে কথা, বন্ধু পড়িছে মনে, জাগিয়া একাকী জ্বালা করে আখি আসিত যখন জল, তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়ার, তোমার শাখার পল্লব মর্মর মনে হতো যেন তারই কণ্ঠের আবেদন সকাতর। এই যে কথা এইভাবে তো চলছে। তার যে এই গাছকে নিজের প্রিয় হিসেবে কল্পনা করে লিখে যাচ্ছেন, এই জিনিসটা শুধু এখানে না, এই যে একাদশীর চাঁদ ভাসছে আকাশে, নজরুল পুরো আকাশটাকে গান কল্পনা করে বলছেন, কাহার যেন ভাঙা কলস আকাশ গাঙে ভাসে। আকাশটাকে গান কল্পনা করে একাদশীর ভাঙা চাঁদকে ভাঙা কলসি হিসাবে দেখছে, একাদশীর চাঁদকে কল্পনাতে তাড়িয়ে। এবং এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে নজরুলের, যে উনি নিজের জীবনে যেমন সকল মানুষকে উচ্চ নিচ শ্রেণীভেদ নির্বিশেষে, কৃষক শ্রমিক মজুর চামার মেথর কুলি হাড়ি ডোম সবাইকে মানুষের মর্যাদা দিয়েছেন, প্রকৃতিতেও আমরা যেগুলাকে ইগনোর করি, ছোটোখাটো প্রাণী পশু ফুল এগুলোকে নজরুল সম্মানিত করেছেন। প্রকৃতি প্রেমের মাঝেও নজরুলের সাম্যবাদ আছে। আবার শুনবো আপনার কথা। প্রিয়াঙ্কা গোপ, আমাদের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নজরুল সাহিত্য কতটা সামঞ্জস্যপূর্ণ? আমার কাছে মনে হয় নজরুল একটা ইনস্টিটিউট। তো প্রকৃতির সঙ্গে আমরা এতক্ষণ ধরে যে কথা বলছি, আসলে যেখানেই খুঁজতে যাই না কেন আমরা পুরোটা পড়লে বা সুর শুনলে আমরা সেখানে প্রকৃতির ছোঁয়া পাবই। এবং জাকির ভাই যেটা বলছিলেন যে সব কিছুর প্রকৃতির বিরুদ্ধাচরণ যা কিছু হয়েছে সেখানেও কিন্তু কবির ভূমিকা রয়েছে। এবং এই যে বজ্রপাত হয় তার রক্ষার জন্য তালগাছের কথা বলছিলেন, বাঁধের বিপক্ষের কথা বলছিলেন, কোনো না কোনোভাবে উনি নিয়ে এসছেন, সরাসরি বলছেন বা সরাসরি বলছেন না। সো সব কিছু মিলে আমার মনে হয় যে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে অনুষঙ্গ, পরিবেশবাদীরা যেটা নিয়ে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে, কবি কিন্তু তার কবিতায় গানে সেই কথা সেই ছোটবেলা থেকেই বলে আসছে। উনি কোথাও, আমার মনে হয় না যে কেউ খুঁজে পাবে যে উনি কোথাও বলছে গাছ কেটে ফেলো, কোথাও বলছে না ফুল ছিঁড়ে ফেলো, কোথাও বলছে না। উনি সবসময় সংযুক্তিকরণের কথাই বলছে। বা আমরা যদি খুব সহজভাবে বলি, দু একটা গানের কথা যদি বলি, আমাদের বাংলাদেশকে নিয়ে এত সুন্দর বর্ণনা দিয়েছেন, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আবার যদি বলি শ্যামলা বরণ বাংলা মা যে গানটা করেছে, এইটার তো চমৎকার বর্ণনা, এত সুন্দর প্রকৃতির বর্ণনা নিয়ে বাংলার সৌন্দর্যের বর্ণনা উনি নিয়ে এসছেন। সব জায়গায় খুবই ইতিবাচক কথা বলা আছে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। আমার পরিবেশ সুন্দর, আমার প্রকৃতি সুন্দর, মানে আমার বাংলাদেশ সুন্দর, সেটা উনি বলছেন। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। প্রত্যেকটা লাইনে লাইনে প্রকৃতির কোনো না কোনো অনুষঙ্গ উঠে এসছে এবং
এই উঠে আসা মানেই উনি প্রেজেন্ট করতে চাইছেন যে আমরা পরিবেশকে বাঁচাবো, আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো, আমরা একটা ছোট্ট পাখিকে বাঁচিয়ে রাখবো, আমরা ফুলকে বাঁচাবো, আমরা পলিউশন থেকে আমরা এই বৃক্ষরোপণ, বৃক্ষরাজি এগুলোর চর্চা করা মানে প্রকৃতিকে ভালোবাসা মানেই তো আমরা যা প্রকৃতির বিরুদ্ধাচরণ করে তার বাইরে কথা বলছি। আমি ভোরের হাওয়াকে প্রাধান্য দিচ্ছি, কেন দিচ্ছি? তো উনি যখন কৃত্রিমতার বিরুদ্ধেই সবসময় কথা বলেছেন মানেই উনি প্রকৃতির প্রশংসা করেছেন, প্রকৃতিকে নিয়ে ভেবেছেন, প্রকৃতিকে নারীর সাথে, প্রকৃতিকে পথিকের সাথে, প্রকৃতিকে একটা শিশুর সাথে তুলনা করেছেন, প্রকৃতিকে প্রেমের সাথে তুলনা করেছেন। বা অগ্নিবীণা কাব্যগ্রন্থেও কিন্তু দেখবেন উঠে এসেছে বিভিন্ন প্রকৃতির অনুষঙ্গ। এবং আমার মনে হয় যে কাজী নজরুল ইসলামের 5টা কবিতা বা 5টা গান যদি কেউ পড়েন, সেখান থেকে কিন্তু তার প্রকৃতিকে ভালোবাসার অনুষঙ্গ খুব সহজেই পেয়ে যাবেন এবং তার মায়া হবে একটা গাছ কাটতে। হাসে আকাশে শুকতারা হাসে, এই যে শুকতারার হাসির কথাটা বলছে, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে অনুধাবন যখন মানুষ করতে শিখবে তখন প্রকৃতির বিরুদ্ধাচরণ আসলে মানুষ করতে পারবে না। প্রেম আর প্রকৃতিকে যখন কবি এক জায়গায় নিয়ে এসছেন তার মানেই সামঞ্জস্যপূর্ণ তার প্রত্যেকটি রচনা পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। আবার ফিরে আসবো মোহাম্মদ জাকির হোসেন, পরিবেশ প্রকৃতি সংরক্ষণে কবি নজরুল ইসলামের কি ভাবনা ছিল? আমরা এই অঞ্চলে যারা বসবাস করি, বিশেষ করে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি আমরা বসবাস করি, অন্যান্য ধর্মেরও, তাদের যে ধর্মীয় বিশ্বাস, বিষয়টা হলো এরকম যে উনি প্রকৃতির মাঝে স্বয়ং স্রষ্টা আল্লাহ, ভগবান বা যে নামে ডাকি তার উপস্থিতি উনি দেখতে পাচ্ছেন এবং তাকে স্মরণ করছে প্রকৃতি নিজে। নজরুল লিখছেন, তব নামের বাজাই বিনা বনের অপল্লব, জনহীন প্রান্তর স্তব করে নীরব। তাহলে এই প্রান্তটা যদি আমি আঘাত করি তাহলে প্রান্ত কী করছে? তার নামের স্তবগান করছে। পল্লব তার নামে বীণা বাজাচ্ছে, কাজে পল্লব আমি নষ্ট করতে পারি না। সাগর কল্লোল নির্ঝর কলতান, হে বিরাট তোমারই উদার জয়গান। কাজে ওখানে আমি হাত দিতে পারি না, কারণ তারা জয়গান গাচ্ছে স্রষ্টার। আবার আলোকের উল্লাসে আধারেরও তন্দ্রায়, তব জয়গান বাজে অপরূপ মহিমায়। আলোক এবং আধার সব জায়গায় তোমার জয়গান বাজছে। কাজে আমি আলোক যখন থাকে তখন আলোকে ধ্বংস করতে পারি না, অন্ধকার যখন প্রয়োজন অন্ধকার আমি বিদরিত করতে পারি না, মানে প্রকৃতির পরিবেশ আমি নষ্ট করতে পারি না। এই যে বাধাগুলো, একইভাবে আমাদের ইসলামের একটা সুন্দর গান আছে যে, নিশিদিন জপে যেন খোদা দুনিয়া জাহান, জপে তোমারি নাম খোদা তোমারি। তারাই ঢাকা তসবিহ লয়ে নিশিতে আসমান, জপে তোমারি নাম। ফুলের বনে নীতি গুঞ্জরিয়া, ভ্রমর বেড়াই তব নাম গাহিয়া। হাতে লয়ে ফুল করির তসবিহ, ফুলেরও বাগান, জপে তোমারি নাম খোদা তোমারি নাম। এই যে ফুলের বাগান যদি তার নাম জপ না করে আর আমি যদি তাকে ভালোবাসি, আমি ফুলের বাগানটা নষ্ট করতে পারবো? যেখানে প্রকৃতিতে সব জায়গায় তার আল্লাহ তাআলার অস্তিত্ব বিরাজমান, লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ আমরা যেটা বলি, তো সেখানে তার অস্তিত্ব সেখানে বিরাজমান। আমি সেখানে কোনো কিছু আঘাত করলে, নষ্ট করলে, পুড়িয়ে দিলে, ভেঙে দিলে, গাছ কাটলে, নদীর পান জল দূষিত করলে, আবহাওয়া বায়ু দূষণ করলে, শব্দ দূষণ ঘটালে, তা আমি তাকে অমান্য করছি, ইনডাইরেক্টলি আমি অধর্মের কাজ করছি। নজরুল ওই দিকে ইঙ্গিত করে সাবধান করেছেন এবং এই জায়গায় গিয়ে উনি চূড়ান্ত সতর্কতাবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তুমি যদি প্রকৃতি এবং পরিবেশকে বিপন্ন করো, তাহলে নজরুল বলছেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এবং তাই হচ্ছে, কিন্তু প্রকৃতিকে যদি আমরা পীড়ন করি, সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এখানে সতর্ক করেছেন এই কারণে যে প্রকৃতির সন্তান হিসেবে মানুষ প্রকৃতিকে ভালোবাসবে। সেই 100 বছর আগে উনি এই জলবায়ুর পরিবর্তন, এই যে বৈরী যে আবহাওয়া, এই নিয়ে কথা বলে গেছেন। কিভাবে আসলো ওনার মাথায় এই জিনিসটা সেই সময়? উনি চাইতেন মানুষের মহামিলন। এবং দেখেন, মিলি পরমাণু, এই যে চলে আসছে, পর্বত হয় প্রকৃতির একটা বিশাল অংশ, সিন্ধু বিন্দু মিলে, তাহলে বিন্দু মিলে সিন্ধু হয়, পরমাণু মিলে পর্বত হয়। মানুষ কেন মিলিবে নাকি রে মিলনের এই নিখিলে? সবার আগে তো মানুষ, এবং মানুষের অস্তিত্বের সাথে সিন্ধু দরকার, পর্বত দরকার। এবং পর্বত যদি মিলতে পারে পরমাণু হয়ে, বিন্দু মিলে যদি সিন্ধু হতে পারে, তাহলে আমরা মানুষ কেন মিলনের এই নিখিলে কেন মিলতে পারবো না? এই যে মিলনের ব্যাপারটা, এটা যদি আমি এখান থেকে একটু টেনে নিয়ে বলছি, যেমন গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। এই যে বলছে যে তারা তো তাদের মতো করেই চলছে, কিন্তু আমরা মানুষরা কেন আগের মতো নেই?
এই গানের শেষে কিন্তু প্রকৃতি, আরেকটা হ্যাঁ। আমরা জানি না জানে জানে না না কেউ কেউ, কুলে বসে কত গুনিব ঢেউ। এই কিন্তু সাংঘাতিক ইঙ্গিতপূর্ণ কথা ম্যাডাম, একদম, আপনারা শিল্পী মানুষ। সত্যিই আমরা তাই। জানি না কেউ কুলে বসে কত গুনিব ঢেউ। অনুষ্ঠান শেষ করার আগে আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। প্রকৃতি নিয়ে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য রচনা রয়েছে, কবিতা, গান, সাহিত্য। তার মধ্যে থেকে আমি একটু গান শোনাচ্ছি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝরনায় আমি, ওই পাহাড়ের ঝরনায় আমি ঘরে নাহি রই গো, উধাও হয়ে বই পাহাড় ঘুমায়, ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হে না আনো আমের মুকুল, চাই না হে না আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লয়ে অশনি, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। চমৎকার। আসলে নজরুলের এত ধরনের গান, কবিতা এবং কথার যে শব্দচয়ন যখন সুরের মাধ্যমে শুনি তখন কিন্তু সত্যি অভিভূত হই যে এত ডিটেলে কি করে উনি গেলেন। এই যে প্রকৃতির প্রতি তার ভালোবাসা, সত্যি অভিভূত হয়ে যায় যখন ওনার এই গান, কবিতা এবং সাহিত্যের মধ্যে ঢুকি, তাই না? ভীষণই, একদম। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল এবং অনেক কিছু শোনা গেল আজকে এই কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে। শুধু দর্শক, নজরুলের প্রকৃতির প্রতি যে গভীর ভালোবাসা ছিল সেটি তার রচিত সাহিত্যকর্মগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়। তিনি ছিলেন প্রকৃতির মতোই স্বাধীনচেতা। তার অসাধারণ সব সাহিত্যকর্ম সৃষ্টির পেছনে ছিল প্রকৃতির ছোঁয়া। আসুন নজরুলের মতো আমরাও ভালোবাসতে শিখি এই প্রকৃতিকে। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী।